দেখো, আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যার একদম শেষ অংশে পৌঁছে গিয়েছি। এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করব। কতগুলো টপিক আছে, যেমন একটা হচ্ছে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। তো ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলতে এমন সব বিক্রিয়াকে বোঝায় যে বিক্রিয়াগুলো দেখা যায় যে বিক্রিয়া হার একাধিক বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে। বিক্রিয়া হার সমীকরণে একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার হারটা দেখা যায় যে কেবলমাত্র একটা পদার্থের উপরে নির্ভর করে, একটা পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে, এবং সেই পদার্থটার সাপেক্ষে, গাঢ়ত্বের সাপেক্ষে বিক্রিয়াটা প্রথম ক্রমের হয়। তখন সেই জাতীয় বিক্রিয়াকে আমরা বলি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। ইংরাজিতে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার সমীকরণে একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর নির্ভর করে ও বিক্রিয়কটির সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের, তাকে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়া হার সমীকরণ যখন হচ্ছে, তখন দেখা যাচ্ছে একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করছে, কিন্তু একাধিক বিক্রিয়ক থাকলেও বিক্রিয়া হারটা শুধুমাত্র একটার গাঢ়ত্বের উপর নির্ভর করছে, এবং যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে সেই বিক্রিয়কটার সাপেক্ষে বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। তখন সেই জাতীয় বিক্রিয়াকে আমরা বলবো ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। যেমন ধরো, আমরা যদি সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করি, সুক্রোজ ফর্মুলা হচ্ছে C12H22O11, এটাকে জল দিলাম, অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশানটা হয়, দেখা যায় এটা বিয়োজিত হয়ে গিয়ে C6H12O6 গ্লুকোজ প্লাস C6H12O6 ফ্রুক্টোজে কনভার্ট হচ্ছে। ফ্রুক্টোজে পরিণত হচ্ছে। এখন এই বিক্রিয়ার হার সমান আমরা বলতে পারি কি, কনসেন্ট্রেশন অফ C12H22O11 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2। এটা হার সূত্র প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা যায় এরকম একটা হার সূত্র আসছে, কিন্তু এই বিক্রিয়াতে জলের গাঢ়ত্ব এত বেশি থাকে এই তোমার সুক্রোজের সাপেক্ষে, যে জলের গাঢ়ত্বটাকে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভাবতে পারি। তাহলে আমরা এটাকে লিখে দিলাম K ড্যাশ ইন্টু C12H22O11, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ H2O কে আমরা ভাবছি ধ্রুবক, এর গাঢ়ত্ব এত বেশি,
সুক্রোজের সাপেক্ষে জলের গাঢ়ত্ব অত্যন্ত বেশি। তার জন্য এই কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O-কে আমরা কে ড্যাশ সাইন দিয়ে চিহ্নিত করছি। তাহলে এইটা হয়ে গেল তার হার সূত্র। তাহলে এই হার সূত্রে দেখো এই যে সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভর করছে এবং সুক্রোজের ঘাত কত, গাঢ়ত্বের ঘাত 1। তার জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলবো কি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া হতে গেলেই শর্ত হচ্ছে একটাই, যে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করতে পারে, কিন্তু বিক্রিয়ার যে হার সমীকরণ সেইটা প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে কেবলমাত্র একটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপরেই নির্ভর করছে, অর্থাৎ অন্যটা এখানটায় অনেক বেশি পরিমাণে উপস্থিত থাকছে। এই বিক্রিয়ার উদাহরণগুলো জানতে চাই যে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কী, বা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া একটু উদাহরণ দাও, এগুলো মাথায় রাখবে। আবার দেখো আর একটা আছে, সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটেড আর্দ্র বিশ্লেষণ। ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ। ইথাইল অ্যাসিটেট ফর্মুলা হচ্ছে CH3COO2H5, এটার সঙ্গে যদি জল যোগ করা হয়, H+ আয়ন দেওয়া হয়, এটা পরিণত হবে অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথানল। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তাহলে এখানেও দেখা যায় যে বিক্রিয়া হার ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3COO2H5 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। এখন এক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাওয়া যায় যে ইথাইল অ্যাসিটেটের যে গাঢ়ত্ব তার সাপেক্ষে এখানে জলের গাঢ়ত্ব অনেক গুণ বেশি থাকে। তাহলে জলের গাঢ়ত্ব যেহেতু অনেক গুণ বেশি থাকছে, তার জন্য আমরা জলের গাঢ়ত্বটাকে এক্ষেত্রে ধ্রুবক ভাবছি, অর্থাৎ একই রকমভাবে কনসেন্ট্রেশন অফ H2O-কে আমরা ধ্রুবক বলছি। তাহলে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O-কে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে বলছি কি R ইজ ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু CH3COO2H5। তাহলে এইটা হয়ে গেল এর হার সূত্র। এবং দেখো CH3COO2H5 এর গাঢ়ত্বের ঘাত হচ্ছে 1। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াগুলোই বিক্রিয়া হার একাধিক বিক্রিয়কের উপর নির্ভর করলেও, মানে একাধিক বিক্রিয়ক হার সমীকরণে আসলেও বিক্রিয়া হারটা কেবলমাত্র একটা বিক্রিয়কের উপর নির্ভর করছে, এবং যে বিক্রিয়কের উপর নির্ভর করছে তার সাপেক্ষে বিক্রিয়াটা যদি প্রথম ক্রমের হয়, তখন সেই বিক্রিয়াকে আমরা বলি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার দেখো আমরা এবার আরেকটা যে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিক্রিয়া হারের ওপর উষ্ণতার প্রভাব। বিক্রিয়া হারের ওপর উষ্ণতার প্রভাব। তো দেখো আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই যে বিক্রিয়ার উষ্ণতা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ঘটানো হয়, তাহলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বেড়ে যায়। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যা বিক্রিয়ার হার ছিল তার থেকে 2 থেকে 3 গুণ বাড়বে যদি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমি বাড়াই। ধরো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার 0.1 মোল পার লিটার হচ্ছে, মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে, সেটা 10 ডিগ্রিতে দেখা যাচ্ছে কি 0.1-এর 10 গুণ মানে 1 মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে। কোথাও যদি 2 মোল পার লিটার পার সেকেন্ড হয়, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লে সেখানে দেখা যাচ্ছে 20 মোল পার লিটার পার সেকেন্ড ইউনিটে রিঅ্যাকশনটা নির্ভর মানে প্রতিষ্ঠিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়।
তা এই যে বিক্রিয়ার হারটাকে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, এটাকে প্রকাশ করার জন্য এক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে বিক্রিয়ার যে হার ধ্রুবক তার মানও কিন্তু 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে মাথায় রাখবে যে প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়া হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ঘটনা দেখতে পাই। তা এই যে বিক্রিয়া হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ বাড়ছে, এই ঘটনাটাকে আমরা বলি বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে ওই বিক্রিয়াটার প্রাথমিক বিক্রিয়া হার ধ্রুবক এবং পরবর্তীতে যে বিক্রিয়া হার ধ্রুবক হচ্ছে তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। তাহলে কথাটা বোঝার চেষ্টা করো। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিসিয়েন্ট, এটা বলতে বোঝাচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে পরবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পূর্ববর্তী উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। তাহলে বলবো প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে পরবর্তী ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক এর মান ও পূর্ববর্তী উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের যে মানের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলব। মানের যে অনুপাত তাকে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলা। তা ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হচ্ছে, ধরো তার টেম্পারেচার হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস আর তার হার ধ্রুবকের ভ্যালু হচ্ছে KT, এরকম বলছি। যে ধরি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বললাম KT ও T+10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক তাকে আমরা KT+10 বলব। এখন আমরা যদি KT+10 বাই KT করি তাহলে এর ভ্যালুটা দেখা যায় অ্যাপ্রক্স 2 থেকে 3 আসে। অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান
10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এখন এই যে 2 থেকে 3 গুণ বাড়ছে, তাহলে এর কারণটা কী? তো এই সংক্রান্ত আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তির ধারণা। সক্রিয়করণ শক্তি জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সক্রিয়করণ শক্তির ধারণা। সক্রিয়করণ শক্তি, এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্টিভেশন এনার্জি, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি। দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে বিক্রিয়ার উপযুক্ত বিক্রিয়ক দিলেই সবসময় বিক্রিয়া ঘটে না। বিক্রিয়া ঘটানোর জন্য তোমার বাইরে থেকে শক্তি দিতে হয়। যেমন ধরো, আমাদের বাতাসে প্রচুর অক্সিজেন আছে, আবার পরিবেশে প্রচুর জ্বালানিও আছে। ধরো কয়লার স্তূপ, কয়লা খনিতে প্রচুর গাদা গাদা কয়লা আছে, বাতাসে অক্সিজেন আছে। তাহলে কয়লা খনি থেকে কয়লা নিয়ে এসে রেখে দিলে, রোদে রেখে দিলে কি বাতাসে রেখে দিলে আগুন ধরে যায়? তা কিন্তু দেখবে ধরে না। তার মানে কি, এই বিক্রিয়াটা হতে গেলে একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন আছে। তা যদি দেখবে কয়লাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে কি করা হয়, আগুন দিয়ে জ্বালতে। ধরো উনানে কয়লাই করবে, তাহলে ঘুঁটে হোক বা কাঠ হোক কিছু একটা দিয়ে তার উপরে কয়লা সাজিয়ে দিয়ে ওই কাঠ বা ঘুঁটেকে আগুন ধরে দিতে হয়। তাহলে সেটা কী হয়, আস্তে 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 গরম হয়, হতে 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 একটা সময় বিক্রিয়া সংঘটিত হয়। তখন একবার শুরু হয়ে গেলে তখন আর আমাকে শক্তি দিতে হয় না। তাহলে এই যে বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, শুরু হওয়ার সময় তাকে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হচ্ছে, যে শক্তিটা গ্রহণ করলে বিক্রিয়া উপস্থিত যে বিক্রিয়কগুলো সেগুলো বিক্রিয়া করার উপযুক্ত হচ্ছে। তাহলে সেই বাইরে থেকে দেওয়া যে শক্তি, এই শক্তিকে আমরা বলবো সক্রিয়করণ শক্তি। তাহলে আমরা এর সংজ্ঞা হিসাবে কি বলতে পারি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলির গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ শক্তি সরবরাহ করলে বিক্রিয়ক অণুগুলি বিক্রিয়া করার উপযুক্ত হয়ে ওঠে, তাকেই সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। তাহলে বিক্রিয়ককে আমরা বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার উপযুক্ত হবে, সেই শক্তিকে আমরা বলবো সক্রিয়করণ শক্তি। এখন এই সক্রিয়করণ শক্তি দু রকমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি। একটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া, একটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি তাপদায়ী বিক্রিয়া। তার ক্ষেত্রে একটা লেখচিত্র প্লট করছি। এক ধারে নিচ্ছি শক্তি, আর এক ধারে নিচ্ছি বিক্রিয়ার গতি। তো ধরে নাও যে এরকম একটা তাপদায়ী বিক্রিয়া আমরা পেয়েছি A প্লাস বি থেকে সি প্লাস ডি। তাহলে বিক্রিয়কের শক্তি এখানটায় আছে ইনিশিয়ালি। তাহলে বিক্রিয়া তো করবে না,
সি প্লাস ডি প্রথমে হবে না, তাহলে তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে। কেন শক্তি দিতে হচ্ছে? যে অল্টারনেটিভ যে রিয়াকশান যে পাথটা, সেই পাথটাই এরকম একটা এনার্জি বেরিয়ার আছে। অর্থাৎ এইখানে বিক্রিয়কের থেকে এখানে বিক্রিয়াজাত শক্তি কম, কিন্তু পাথটা এরকম নয়, তাহলে কোনো শক্তি লাগতো না। আসলে পথটা হচ্ছে এরকম, তাহলে তোমাকে এই শক্তিটা অর্জন করতে হচ্ছে বাইরে থেকে। এই শক্তিটা অর্জন করলে তবেগা তুমি বিক্রিয়া করার উপযুক্ত হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো কি? সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এবার এই যতটা শক্তি গ্রহণ করলো, তাপদায়ী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা যায় তার থেকে বেশি শক্তি মুক্ত হয়। এবং মাথায় রাখবে, এই বিক্রিয়কের শক্তি আর বিক্রিয়াজাত শক্তির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করি। এবং এই তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে এই ডেল্টা এইচ ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে যে এ প্লাস বি থেকে শক্তি সংগ্রহ করে সি প্লাস ডিতে যাবে, কিন্তু যেতে গেলে তোমার যে পাথটা অতিক্রম করতে হচ্ছে সেটার জন্য বাইরে থেকে তোমাকে এনার্জি দিতে হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি, তবে তা বিক্রিয়া করার উপযুক্ত হচ্ছে। আর মাথায় রাখবে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ। এখান থেকে অঙ্কও আসে, অঙ্ক করার সময় তোমরা দেখবে এখান থেকে গ্রাফ থেকে অঙ্ক করতে হবে। আর দেখো, তাপগ্রাহী বিক্রিয়া, ধরে নাও এরকম একটা বিক্রিয়া পি প্লাস কিউ থেকে আর প্লাস এস, এটা একটা তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ। তাহলে আমরা যদি শক্তি আর বিক্রিয়ার গতি প্লট করি, তাহলে এক্ষেত্রে দেখব পি প্লাস কিউ এর এনার্জি এখানে, আর প্লাস এস এর এনার্জি এখানে, কিন্তু রিয়াকশান পাথটা হচ্ছে এইরকম। তাহলে তোমাকে এই পরিমাণ শক্তি এই স্তরে পৌঁছানোর জন্য গ্রহণ করতে হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি। এবং এখানে এই যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত শক্তির বিক্রিয়াজাতর মধ্যে শক্তির পার্থক্য, সেটাকে আমরা ডেল এইচ সাইন দিয়ে প্রকাশ করব। এবং মাথায় রাখবে এই ডেল এইচ এর ভ্যালু হবে পজিটিভ। তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু হবে পজিটিভ, ধনাত্মক। তো এই অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে গেলে তো আমাদের একটা সমীকরণ দরকার। সেই সমীকরণটা সরাসরি রূপটা তোমাদের ক্লাস 12-এ আছে, প্রমাণটা নাই, প্রমাণ পরবর্তী ক্লাসে পাবে। সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সক্রিয়করণ শক্তির সমীকরণ। তিনি এরকম একটা ইকুয়েশন দিলেন, k is equal to a into e to the power minus ea by RT, যেখানে k হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, t হচ্ছে পরম স্কেলে উষ্ণতা, a এটা একটা কনস্ট্যান্ট, আর ea এটা হচ্ছে সক্রিয়করণ শক্তি, আর হচ্ছে একটা গ্যাস ধ্রুবক। তাহলে কি বলছি দেখো, k হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, ইয়ে এটাকেই বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি, আর হচ্ছে গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম স্কেলে উষ্ণতা, আর এ হচ্ছে তোমার একটা ধ্রুবক কনস্ট্যান্ট টার্ম। তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে আরহেনিয়াসের ইকুয়েশন। k is equal to a into e to the power minus ea by
RT, e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। একটু দাঁড়াও, পেনটা একটু কালি করে নিই। এবার দেখো আমাদের কি করতে হবে, যে আরএনএসের সমীকরণ থেকে এই অ্যাক্টিভেশন এনার্জি আমরা কীভাবে ক্যালকুলেট করব। তাহলে এবার আমরা আলোচনা করব সক্রিয়করণ শক্তির গণনা। তাহলে আমরা পেয়েছি K = A × e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। উভয় দিকে তুমি ln নিয়ে নাও, তাহলে ln কে = লিখবে কি ln A মাইনাস EA বাই RT। ln থেকে লগ করতে গেলে কি করতে হয় তোমরা জানো, 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2.303 log K 2.303 into log A মাইনাস EA বাই RT। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে পাবো কি log K = log A মাইনাস EA বাই 2.303 into RT। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, log K = মাইনাস EA বাই 2.303 into R into 1/T প্লাস log A। এটা দেখো আমরা y = mx প্লাস c এই ফর্মে পেলাম। তাহলে y = mx প্লাস c যদি হয়, তাহলে আমরা জানি যে এটা একটা ছেদিতাংশযুক্ত সরলরেখার সমীকরণ। তাহলে একধারে যদি আমরা log K আর একধারে যদি 1/T প্লট করি, তাহলে y = mx প্লাস c, তাহলে এরকম একটা আমরা লেখচিত্র পাবো, যার এই ছেদিতাংশ থেকে আমরা log এর ভ্যালু পাবো এবং এই সরলরেখার যে নতি সেখান থেকে আমরা মাইনাস EA বাই 2.303 ইন্টু R এর মান গণনা করতে হবে। তা যদি আমরা নতি ক্যালকুলেট করতে পারি, তাহলে R এর ভ্যালু তো আমরা জানি, গ্যাস ধ্রুবকের মান, সেখান থেকে কিন্তু আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা EA এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখে নাও, করে নেবে এগুলো ধীরে ধীরে। এছাড়াও বলি আর একটা বিষয়, যে এছাড়াও আমরা আরহেনিয়াসের ইকুয়েশন থেকে আর একভাবে হার সূত্র এই অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে পারি, এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক করার জন্য তোমাদের কাজে লাগবে। দেখো কিভাবে। তাহলে এটা দ্বিতীয় পদ্ধতি। তাহলে আরহেনিয়াস এর সমীকরণটা তুমি কি পেলে, log K = log A মাইনাস EA বাই 2.303 ইন্টু RT। log K = log A মাইনাস EA বাই 2.303 ইন্টু RT। এবার তুমি কি করবে, দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান ক্যালকুলেট করে নেবে, দিয়ে সেখান থেকে আমরা বিক্রিয়ার হার সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে, এই অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে হবে। কীভাবে, ধরি T1 ও T2 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক দ্বয় K1 ও K2। তাহলে আমরা লিখব কি, প্রথম এই সমীকরণে যদি বসিয়ে দিই, 1 থেকে
log k1 is equal to log a minus a by 2.303 into RT1, তাহলে এটা দিলাম ইকুয়েশন নাম্বার 2। আবার এক থেকে আমরা লিখব log k2 is equal to log a minus a by 2.303 into RT, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 3। এবার আমরা টু মাইনাস থ্রি বা থ্রি মাইনাস টু করে দাও, 2 থেকে 1 বাদ দাও, বা এই 2 মাইনাস থ্রি বা 3 মাইনাস টু, 2 থেকে 3 বাদ বা 3 থেকে 2 বাদ, তাহলে আমরা 2 মাইনাস 3 করলাম। তাই লিখব কি log k1 মাইনাস log k2 সমান, দেখো log a মাইনাস এইটা মাইনাস log a প্লাস এইটা, বুঝলে? তাই log এটা বাদ চলে গেল প্লাসে মাইনাসে, তাহলে কি থাকলো? এটা আগে দেখো প্লাস সাইন পড়ে যাবে, তাহলে একটু সাজিয়ে লিখলে পাচ্ছি a বাই 2.303 ইন্টু RT2 মাইনাস a বাই 2.303 ইন্টু RT1। তাহলে আমরা লগের বিয়োগ মানে ভাগ করে দিলাম, সমান বলবো কি a বাই 2.303 ইন্টু r 1 বাই t2 মাইনাস 1 বাই t1। তাহলে এই সমীকরণ অনুসারে আমরা যদি বিভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান গণনা করতে পারি, তাহলে সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করা সম্ভব। মাথায় রাখবে, তুমি k1 বাই k2 যদি করো, তাহলে আগের t2 1 বাই t2 মাইনাস 1 বাই t1 পড়ছে, এটাই যদি 3 মাইনাস 2 করতে, তাহলে কী হতো? log k2 বাই k1 তখন চলে আসতো 1 বাই t1 মাইনাস 1 বাই t2। তাহলে এই যে দুটো পদ্ধতি, তার মধ্যে বিশেষ করে দ্বিতীয়টা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, আর প্রথমটা তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে পরীক্ষায় আসতে পারে, যে কীভাবে লেখচিত্রের সাহায্যে আমরা সক্রিয়করণ শক্তির মান গণনা করি। এবার দেখো, আমরা আলোচনা করব বিক্রিয়া হারের উপর অনুঘটকের প্রভাব। বিক্রিয়া হারের উপর অনুঘটকের প্রভাব বিষয়টা কি? তোমরা দেখলে যে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা শক্তি আর বিক্রিয়ার গতি প্লট করছি, এরকম একটা গ্রাফ আসছে। তাহলে এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করে? তোমার অল্টারনেটিভ একটা পাথ তৈরি করে। তাহলে অল্টারনেটিভ পাথ তৈরি করলে কি হচ্ছে? আমার যে অ্যাক্টিভেশন এনার্জি, সেটা দেখো অনেকটা কমে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা যদি কমে যায়, তাহলে কি দেখবো? বিক্রিয়াটা কিন্তু দ্রুত সংগঠিত হবে। কিন্তু মাথায় রাখবে, বিক্রিয়ার প্রোডাক্টকে কন্ট্রোল করতে পারবে না, শুধুমাত্র বিক্রিয়া হারটাকে তোমার বাড়িয়ে দেওয়াই হচ্ছে অনুঘটকের কাজ। তাহলে অনুঘটক এর উপস্থিতি বা অনুপস্থিতিতে এই যে ডেল এইচের যে পরিবর্তন, ডেল এইচ, সেটা কিন্তু কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। অর্থাৎ বিক্রিয়ার যে রিয়াকশান পাথ, বিক্রিয়ার যে পদ্ধতিতে ঘটছে, সেটা অল্টার করতে পারছে না। শুধুমাত্র সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি এইটাই কিছুটা কমিয়ে দিচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে বিক্রিয়াটা দ্রুত সংগঠিত হতে পারছে। এই ছোটো ছোটো টপিক একটু মাথায় রাখবে। আর দেখো, আমরা এই যে বললাম যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ বাড়ছে। এর কারণ কি? কেন হচ্ছে?
এটা ব্যাখ্যা করার জন্য আমাদের একটা ছোট্ট থিওরি আছে, সেটাকে বলা হচ্ছে সংঘর্ষ থিওরি, সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি, সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি। তোমাদের একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। ধরো NO2 এর বিক্রিয়ায় N2O4 পরিণত হয়, 2NO2 থেকে N2O4। ধরো নাও এটা একটা NO2 মলিকিউল আর এইটা একটা NO2 মলিকিউল। তাহলে অ্যাকর্ডিং টু কলিশন থিওরি, এই যে অ্যাটমগুলো দেখছো এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তবে প্রোডাক্ট হবে, অর্থাৎ এই মার্ক অ্যাটমগুলো এগুলোই হচ্ছে রিঅ্যাকশন সেন্টার। প্রোডাক্ট হলে কি হবে? এই প্রোডাক্ট হয়ে গেল। এই প্রোডাক্ট হয়ে গেল, অর্থাৎ এই দুখানা NO2 মলিকিউল সংঘর্ষ করে N2O4 গঠন করছে। আমরা বলছি কি এই কালার যে অ্যাটমটা দেখানো হয়েছে এটা হচ্ছে রিঅ্যাকটিভ সেন্টার, অর্থাৎ আমাদের এই যে গ্যাসীয় অণুগুলো এরা কি হচ্ছে পাত্রের মধ্যে যখন রাখছে এরা র্যান্ডমলি মুভ করছে। এই র্যান্ডমলি মুভ করতে করতে বিভিন্ন রকমের সংঘর্ষ হচ্ছে। ধরো এইটার সঙ্গে এই অ্যাটমের সংঘর্ষ হতে পারে, এই অ্যাটমের সঙ্গে এই অ্যাটমের সংঘর্ষ হতে পারে, এই অ্যাটমের সঙ্গে এই অ্যাটমের সংঘর্ষ হতে পারে, এইটার সঙ্গে এইটার হতে পারে, একাধিক হতে পারে। তার মধ্যে যদি এইটার সঙ্গে এইটার কলিশন হয় তবে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। তাহলে এই জাতীয় সংঘর্ষকে আমরা বলি কার্যকরী সংঘর্ষ বা ইংরেজিতে বলা হয় ফ্রুটফুল কলিশন। এই কার্যকরী সংঘর্ষ বা ফ্রুটফুল কলিশন যদি ঘটে তবেই বিক্রিয়া থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। তাহলে এই যে উষ্ণতা বাড়ালে কি ঘটছে, কেন বিক্রিয়ার হার বাড়ছে, প্রোডাক্ট কেন বাড়ছে, তার কারণ এগুলো তো গ্যাসীয় অণু। তাহলে বিক্রিয়া হার বাড়ার কারণ হচ্ছে যেই আমরা টেম্পারেচারটা রাইজ করছি, বাড়িয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অণুগুলো বেশি ছুটোছুটি করতে শুরু করছে। তাহলে বেশি যদি ছুটোছুটি করে তাহলে এই মলিকিউলগুলোর মধ্যে কলিশনও বাড়বে। তাহলে এটার সঙ্গে এটার ধাক্কা, এটার সঙ্গে এটার ধাক্কা, এটার সঙ্গে এটার ধাক্কা, বিভিন্ন রকমের সংঘর্ষ একাধিক হবে। তো যদি বেশি দ্রুত ছোটাছুটি করে তা ছুটোছুটি করতে করতে কী হবে, কার্যকরী সংঘর্ষের সংখ্যাও বেড়ে যাবে। তাহলে কার্যকরী সংঘর্ষ যদি বাড়ে তাহলে প্রোডাক্টের পরিমাণটাও বাড়বে। তার জন্য দেখা যায় যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ালে বিক্রিয়া তোমার কী হচ্ছে না, তো বিক্রিয়া হার বাড়ছে ফ্রুটফুল কলিশনের জন্য। এছাড়াও আর একটা জিনিসও ভাবতে পারো যে সক্রিয়করণ শক্তিটা তো দরকার। তাহলে উষ্ণতা বাড়ালে কী হচ্ছে, সক্রিয়করণ শক্তিটা অর্জন করতে পারছে তাড়াতাড়ি, তার জন্য বিক্রিয়া হার বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আমাদের সংঘর্ষ তত্ত্ব অনুসারে এভাবেই ব্যাখ্যা করা হয় যে কীভাবে তোমার ফ্রুটফুল কলিশনের মাধ্যমে বিক্রিয়া হারকে বৃদ্ধি করানো সম্ভব হয়। যাই হোক, তোমাদের এই চ্যাপ্টারের থিওরি পোর্শন শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা কিছু অঙ্ক করব, তাহলে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হবে।